সংসদের নাম হাউস অব দ্য নেশনস। বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট। আইন প্রণয়ন করেন আইনসভা। বাংলাদেশের যে ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন প্রণয়ন করেন তাকে জাতীয় সংসদ বলা হয়। আইনের প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের। বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদের সদস্য সংখ্যা 350 জন। বাংলাদেশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন। বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদের সদস্য সংখ্যা 350 জন। বাংলাদেশের জাতীয় সংসদের নারীদের জন্য সংরক্ষিত আসন 50টি। জাতীয় সংসদের নারীদের জন্য সংরক্ষিত আসন 350টি নারীদের জন্য, আর মোট আসন 350টি। জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রীদের বয়স কমপক্ষে হতে হবে 25 বছর। বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রীদের বয়স কমপক্ষে 25 বছর। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার পদে প্রার্থী হওয়ার জন্য প্রার্থীর বয়স ন্যূনতম দরকার 25 বছর হওয়া দরকার। একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া সংসদের বাইরে কতদিন থাকতে পারবেন? 90 দিন। 90 দিনের বাইরে বা 90 দিনের বেশি যদি সে সংসদে অনুপস্থিত থাকে তাহলে তার পদ বাতিল বলে গণ্য হবে। সংসদ পদ বাতিল হবে। কোনো ব্যক্তি সংসদ সদস্য হওয়ার যোগ্য নন বা অযোগ্য হয়েছেন জেনেও আসন গ্রহণ করবেন, তবে প্রতিদিন সংসদে যোগদানের জন্য তিনি অর্থদণ্ডও দণ্ডিত হবেন 1000 টাকা। অর্থাৎ কোনো ব্যক্তি সংসদ সদস্য হওয়ার যোগ্য নন বা অযোগ্য হয়েছেন জেনেও সংসদে আসন গ্রহণ করলে তার প্রতিদিন 1000 টাকা করে জরিমানা করা হবে। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি। সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের বৈঠকের মধ্যে যতদিনের বেশি বিরতি থাকবে না সেটা হলো 60 দিন। সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ার পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক 60 দিন পর। সাধারণ নির্বাচনের যত দিনের মধ্যে সংসদ আহ্বান করা হয় 30 দিনের মধ্যে। সংসদে কাস্টিং ভোট বলা হয়, স্পিকারের ভোটকে বলা হয় কাস্টিং ভোট। বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম পূর্ণ হয় 60 জন সদস্যের উপস্থিতিতে। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কোরাম রিকোয়ার্ড নাম্বার। কোরাম শব্দের অর্থ হলো প্রয়োজনীয় সংখ্যা। বাংলাদেশের জাতীয় সংসদের সভাপতি হলেন স্পিকার। সংবিধানে কত অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান রয়েছে? 77 নং অনুচ্ছেদে। সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করার যতদিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন সেটা হলো 15 দিন। যার সম্মতি ছাড়া কোনো বিল পাশ করা যাবে না সেটা হলো রাষ্ট্রপতির। অর্থবিল সম্পর্কিত বিধানাবল আমাদের সংবিধানের যে আর্টিকেলে উল্লেখ আছে সেটা হবে অর্থবিল সম্পর্কিত বিধানাবলী। আমাদের সংবিধানের যে আর্টিকেল উল্লেখ আছে সেটা হলো 80(1). অর্থবিল সংসদে উত্থাপন করা যায় না রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত। অর্থবিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত উত্থাপন করা যায় না। অর্ডিন্যান্স এর বাংলা অর্থ অধ্যাদেশ। অর্ডিন্যান্স শব্দের অর্থ হলো অধ্যাদেশ। অ্যান অর্ডিন্যান্স ইজ অ্যা ল। অর্ডিন্যান্স বা অধ্যাদেশ হলো একটা আইন যেটা রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়। সংবিধানের যে অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি বা অধ্যাদেশ জারি করতে পারেন সেটা হলো 93A। 93 অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, যাকে ইংরেজিতে অর্ডিন্যান্স বলে। রাষ্ট্রপতি জারিকৃত আইনকে বলা হয় অধ্যাদেশ। অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন রাষ্ট্রপতি। সংবিধানের যে ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2002 করা হয়েছে সেটা হলো 93(1). অর্থাৎ সংবিধানের 93(1) ধারা বলে দ্রুত বিচার ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2002 করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে 65(a). জাতীয় সংসদে সাধারণ আইন পাশ করা হয় 60% + 1 ভোটে, অর্থাৎ 60%-এর উপরের ভোট পেলে যেটা জাতীয় সংসদে আইন পাশ হয়। বেসরকারি বিল হচ্ছে সংসদ সদস্যদের উপস্থিত বিল, অর্থাৎ সংসদ সদস্যদের উত্থাপিত বিলকে বলা হয় বেসরকারি বিল।
রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার। রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান স্পিকার। বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য দায়ী জাতীয় সংসদের কাছে। বাংলাদেশের মন্ত্রিপরিষদ কাজকর্মের জন্য দায়ী জাতীয় সংসদের কাছে। বাংলাদেশের মন্ত্রিপরিষদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। পারিবারিক আদালত অর্ডিন্যান্স জারি করা হয় 1985 সালে। পারিবারিক আদালত অর্ডিন্যান্স জারি করা হয় 1985 সালে। কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত? সেটা হলো সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সুপ্রিম কোর্টের ডিভিশন আছে দুটি। বাংলাদেশের সুপ্রিম কোর্টের ডিভিশন রয়েছে দুটি। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগদান করেন রাষ্ট্রপতি। অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের জজ হিসেবে নিযুক্ত করতে হলে সুপ্রিম কোর্টের ন্যূনতম অ্যাডভোকেট হিসেবে পেশায় অভিজ্ঞতা থাকতে হবে তার 10 বছরের পেশায় তার অ্যাডভোকেট হিসেবে 10 বছরের পেশায় অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 67 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সময়সীমা 67 বছর। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য 3 জন। বাংলার সংবিধানের 3য় ভাগের মৌলিক অধিকারসমূহ বলবৎ করার জন্য যে কোনো ব্যক্তি যে অনুচ্ছেদ বলে আদালতের আবেদন করতে পারেন সেটা হলো 102। মৌলিক অধিকার লঙ্ঘন হলে সংবিধানের যে ধারায় মামলা করার কথা আছে 102 ধারায় মামলা করার বিধান আছে। সংবিধানের যে অনুচ্ছেদ রিট করার আবেদন হয়েছে 102 বাংলাদেশের সংবিধান নাগরিকদের অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে হাইকোর্টকে। বাংলার সংবিধান নাগরিকদের অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে হাইকোর্টকে। ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ হলো বিচার বিভাগ। বাংলার সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক হলো সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক হলো সুপ্রিম কোর্ট। বাংলার সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি যে অনুচ্ছেদে সন্নিবেশিত করা হয়েছে সেটা হলো 117। নির্বাচন কমিশনের মেয়াদ 5 বছর। বাংলাদেশের কোন ব্যক্তি ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স 18 বছর। 144 ধারা সর্বাধিক পরিচিত যে আইনে ফৌজদারি বা কার্যবিধি। সংবিধানের যে অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে 118 নং অনুচ্ছেদে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদেরকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য কমিশনারদের নিয়োগ দিয়ে থাকেন। বাংলার নির্বাচন পরিচালনার দায়িত্ব যার উপর ন্যস্ত তিনি হলেন প্রধান নির্বাচন কমিশনার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের মেয়াদ হবে 5 বছর। সংবিধানের যে অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত হয়েছে 121 নং অনুচ্ছেদে। কোন কারণে সংসদ ভেঙে গেলে পরবর্তী যত দিনের মধ্যে বাংলাদেশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে? 90 দিন। বাংলাদেশের মহাসচিব, নিয়ন্ত্রক, মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিষয়াদি সংবিধানের যে ভাগে সন্নিবেশিত হয়েছে সেটা হলো নবম ভাগে। বাংলাদেশের সংবিধানের 137 নং ধারায় প্রতিষ্ঠিত সংস্থা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের যত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত 137 নং অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের মনোনীত করেন রাষ্ট্রপতি সরাসরি। যে ঘটনায় মৌলিক অধিকার রহিত হয়েছে জরুরি আইন জারি হলে মানুষের মৌলিক অধিকার রহিত হয়। জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ হলো 141 অনুচ্ছেদ। সংবিধানের 141 এর ক অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থা জারি করা হলে তার সর্বোচ্চ মেয়াদ হবে 120 দিন। 120 দিনের বেশি সেটা কার্যকর করা যাবে না। সংবিধানের যে অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান রয়েছে 142 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধান সংশোধনে মোট সদস্যদের যত অংশের ভোটের সংখ্যা গরিষ্ঠতা প্রয়োজন সেটা হলো 2/3। বাংলাদেশ সংবিধানের আইনের সংজ্ঞা দেওয়া হয়েছে যে অনুচ্ছেদে 152 নং অনুচ্ছেদে আন্তর্জাতিক চুক্তির কথা বলা হয়েছে। বাংলাদেশের সংবিধান সংশোধনের মোট সদস্যদের যত অংশের ভোটের প্রয়োজন সেটা হলো 2/3। বাংলাদেশের সংবিধানের আইনের সংজ্ঞা দেওয়া হয়েছে 152 নং অনুচ্ছেদে। আন্তর্জাতিক চুক্তির কথা বলা হয়েছে 145 নং অনুচ্ছেদে।
বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে দুটি ভাষায়। বাংলা সংবিধান দুটি ভাষায় রচিত। স্পিকার শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি সংসদ সদস্যদের। স্পিকার রাষ্ট্রপতি ও সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি এদেরকে। প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার, মহাহিসাব নিরীক্ষক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানকে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের যে তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা হলো ৫ম তফসিলে। বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা সংবিধানের যে তফসিলে দেওয়া হয়েছে, সংশোধন দেওয়া হয়েছে সেটা হলো ৭ম তফসিলে। বাংলাদেশের সংবিধানের পদসমূহ জাতীয় সংসদ সচিবালয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, সরকারি কর্ম কমিশন। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি সাংবিধানিক সংস্থা বা সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এএসএম সায়েম। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এএসএম সায়েম। বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার এম ইদ্রিস। বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার এম ইদ্রিস। সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বৈদেশিক নীতি পরিচালিত হয়? 25 নং অনুচ্ছেদে। কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধান মৌলিক বিধানাবলী পরিবর্তনের যোগ্য নয়? 7 খ। কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? 7 খ। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।